আমাদের সাথে পাশেই আছেন আহমেদ নাসির, উনি ঢাকায় থাকেন এবং উনি যেটা বলার চেষ্টা করেছেন আমাকে সেটা হচ্ছে যে ওনার আসলে কোনো পুঁজির দরকার হয় নাই। ওনার পুঁজি হচ্ছে ওনার সততা, মেধা, নেটওয়ার্ক, ওনার পরিশ্রম এবং সেটা দিয়েই উনি ওনার কাজ শুরু করেছেন এবং ওনারও বর্তমানে মূলধন প্রায় 10 লক্ষ টাকা। আমরা দুজনেরই গল্প শুনবো এবং কি কি প্রোডাক্ট নিয়ে কি কি বিজনেস নিয়ে তারা কাজ করছেন সেটা শুনবো এবং এই জায়গায় আসার জন্য তাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, কতটা হতাশ হতে হয়েছে এবং কতটা পড়ে গিয়েছিলেন এবং আবার উঠে দাঁড়িয়েছেন সে কথা শুনবো। একটু পেছনের গল্পটা শুনতে চাই। জি স্যার, আমার শুরুটা হচ্ছে যে যখন করোনার সময়টা ছিল তখন হচ্ছিল যে আমার ভার্সিটি অফ ছিল 2টা বছর, কিন্তু আমি ন্যাশনালে যেহেতু পড়ি, প্রাইভেট ভার্সিটিগুলো চালু ছিল কিন্তু ন্যাশনালে যেহেতু ওইটা অফ ছিল, অফ থাকার কারণে বাসায় বাসায় ছিলাম। বাসায় থাকার পরে আমার আব্বু কিন্তু বাইরে থাকে, মাশাআল্লাহ আমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো, কিন্তু আমার আম্মু একটু বলতো যে অনেকে দেখতেছে কিছু করতেছে, অন্য ভাবির ছেলেরা এইখানে চান্স পাইতেছে, ওইখানে চান্স পাইতেছে, এগুলা শুনতে হইতো এগুলা শুনতে হইতো। তারপরে আমি তাও চেষ্টা করতাম, এমনকি আমি বিভিন্ন জায়গায় ওই যে প্যাকেজে যে সেলসম্যানের জবটা করে না, ওই রমজানে যে অফারে ওইগুলো করতাম, কিন্তু এগুলোর তো ফিউচার নাই, এগুলো তো 1 মাসের জন্য শুধু। পার্মানেন্ট হইতে গেলে ওইখানে যারা হচ্ছে যে অভিজ্ঞ তাদেরকেই নিত, কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতাটা নাই। তো আমি এরকম দেখা দেখি ফেসবুকে, শুধু তখন তো করোনার সময় শুধু বাসায় বসে থাকা, আর তো কোনো কাজ নাই, বাসার থেকে বের হওয়ারও কোনো সুযোগ নাই। তো তাও আমি তখন ফেসবুক করতেছিলাম, ইনস্টল করতে। ফেসবুকে যে বিজনেস হয় ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না তখন। তো আমি দেখতাম যে আমার যে ভার্সিটির টিচার ছিল কলেজ লাইফে, তো সে হচ্ছে যে তারও জবটা চলে গেছে তখন। তো সে তখন দেখতাম যে উনি মধু সেল করতেছে, ফেসবুকে মধু পোস্ট করে সেল করতেছে। আমি কই স্যার দেখি এখন তো হয়তো জব চলে গেছে, হয়তো এটা উনি কিন্তু ওনার পরিস্থিতির শিকার হয়ে ওইটা করতেছে। হ্যাঁ, তখন আমি স্যারের কাছে গেলাম যে আসলে এটা দেখি কীরকম কি, একটু দেখি। আমার স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল যে না, স্যার কোনোদিন খারাপ জিনিসটা সেল করবে না। তো আমি স্যারের ছোট্ট একটা শোরুম ছিল, একবারে ছোট, হয়তো 1-2 হাজার টাকা ভাড়া হবে ওরকম। তাও করোনার যখন একটু অনুমতি ছিল বের হওয়া, তখন বের হইতে পারছি তখন গেছি স্যারের ওইখানে। তো দেখতাম যে স্যারের মধু, তারপর হচ্ছে যে ঘি, তারপরে বাটার, অল্প স্বল্প পুঁজি। ওনারও কিন্তু ওইরকম পুঁজি ছিল না, অল্প পুঁজি ছিল। ওনার পুঁজিটাও ছিল ওইরকম সততা, তো ওইরকম ওই সাপোর্ট ছিল যে তুমি সেল করো, আমি ওইটা ব্যাকআপ দিব। তো আমি স্যারের সাথে আলাপ করতেছিলাম যে স্যার আপনি তো দেখতেছি মাশাআল্লাহ শুরু করছেন, তো আমিও তো স্যার বাসায় বসে আছি। তো আমি জাস্ট 1 ঘন্টা স্যারের কথা শুনলাম। আমার যে ভার্সিটির টিচার ছিল, এখন হচ্ছে বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ। এখনও উনি আমাকে বলছে তুমি পারবা, যাও। আমি বলছি স্যার অনেক ভয় লাগতেছে। তা বলছে তুমি তোমার সব রকম। আর উনিও কিন্তু আমাদের নিজের বলার মেম্বার, উনিও 15 সাল থেকে। তো বলছে যে একজন যেহেতু যাচ্ছ, তুমি আমাদের অল ইন ওয়ান মার্কেটকে প্রেজেন্ট করতে পারবা ইনশাল্লাহ, যাও। তো তখন হচ্ছে যে আমি বলি স্যার এগুলা কিভাবে কি করব, এগুলা আগে নিজে দেখলাম যে জিনিসগুলা কেমন, আমি খেয়ে দেখলাম, টেস্ট করে দেখলাম, তারপরে মধুটা, তারপরে ঘিটাও টেস্ট করে দেখলাম যে মাশাআল্লাহ সব কিছুই ভালো, বাসার জন্য নিলাম। তো ভাবলাম যে এগুলা নিয়ে মোটামুটি শুরু করা যায়। কিভাবে শুরু করব স্যার, প্রসেসিংটা একটু স্যারের থেকে শিখলাম। ওকে। তো আমার সাথে আরেকটা বন্ধু গেছিল, ও কিন্তু শিখতে গেছিল কিভাবে বিজনেসটা করবে, কিন্তু ও কিন্তু অনেক কোশ্চেন করতেছে, স্যারের কথাটা মনোযোগ দিয়ে না শুনে ও অনেক কোশ্চেন করতেছিল, ও আমার বন্ধু। তো আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তো শোনার পর কি হলো, মাথায় ব্রেনে নিলাম কথাগুলো যে কিভাবে কি করতে হবে। আমি চেষ্টা করে দেখি, পরেরটা পরে দেখা যাবে। তো স্যারে আমাকে যেভাবে দিল যে ফেসবুক আইডি লাগবে, ফেসবুক পেজ লাগবে, তারপরে প্রোডাক্টের যে একটা লিস্ট আছে ওইরকমভাবে সুন্দরভাবে ছবি তুলে পোস্ট করতে হবে। তো ওইভাবেই শুরু করলাম। তো স্যার বললো, স্যারের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, আমার প্রতিও স্যারের একটা বিশ্বাস ছিল যে তুমি পারবা। তো স্যার আমাকে কনফিডেন্টলি বললো তুমিই শুরু করো, আসলে যে তোমার বন্ধুটা আছে ও হয়তো বা বেশি দিন টিকবে না, কিন্তু আমাকে মনে হয়েছে যে তুমি আল্লাহর মধ্যে পারবা তোমার। কারণ আমি কলেজ লাইফে স্যার আমাকে, তো স্যাররাই কিন্তু বুঝতে পারে যে ছেলেটা কেমন। হ্যাঁ, তো স্যার বললো যে আজকে থেকে তুমি আমার বিজনেস পার্টনার, তোমার কোনো পুঁজি লাগবে না, তোমার কোনো বাসার থেকে একটা পয়সা আনতে হবে না, কিন্তু আমার একটা সৎ
বিজনেস পার্টনার দরকার, যে আমাকে সব রকম সাপোর্ট করবে, কাজে সব রকম হেল্প করবে। বিশ্বাসযোগ্যতা, ওই বিশ্বাসটা ওই কলেজ লাইফ থেকে আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু ওই সততাটা কিন্তু স্যার খেয়াল করছিল যে না ছেলেটা, স্যার বলতে যে আমি কখনো দেখি নাই যে তুমি ফার্স্ট বেঞ্চ ছেড়ে পিছনে বেঞ্চে যা গল্প করছো বা কারোর সাথে কিছু বলছো, ওই বিশ্বাসটাই অর্জন করছো। হয়তো আল্লাহ এটা রিজিকে লিখে রাখছে, তাই হয়তো বা না অলওয়েজ আমি বলি সবসময় ওইটাই সততা, বিশ্বাসযোগ্যতা, আপনার পরিশ্রম আপনাকে মূলধন দেবে। জি স্যার, জি স্যার, আপনার কথাগুলো তারপরেই কিন্তু আচ্ছা তারপর বলতেছি। তো শুরু করার পরে বললাম যে স্যার ঠিক আছে আমার, তারপর বলা যে ডেলিভারি চার্জটা তখন তো ওইটা ছিল না, যে এখন তো আমরা আল্লাহর মধ্যে সব কিছুই ক্যাশ অন ডেলিভারিতে দিই। তখন কিন্তু ওই শুরু তো সবাই কিন্তু বিজনেসটা তখন শুরু করছিল, অনলাইন বিজনেসটা মোটামুটি আর কি। তখনই কিন্তু উদ্যোক্তারা বেশি তৈরি হয়েছিল। তখন ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স দিবে, কাস্টমার অর্ডার কনফার্ম করবে, এই বিশ্বাসটা আমার ভিতরে ছিল না। কিন্তু যখন দেখলাম যে মাশাআল্লাহ আমি পোস্ট করতেছি, আল্লাহর রহমতে সবাই নক করতেছে, প্রাইস জিজ্ঞেস করতেছে, কিন্তু আমি ওই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই যে আমার থেকে তারা নিবে, ওই বিশ্বাসটা অর্জন করতে পারিনি। আমি যথেষ্ট চেষ্টা করতেছি, গ্রুপগুলোতে সময় দিচ্ছি, নিজের বলার মতন গ্রুপের নিয়ম মেনে। আমার পোস্ট শুধু ডিক্লাইন খাইতো, কেন ডিক্লাইন খাইতো আমি বুঝতে পারতাম না। তখন আমি জিজ্ঞেস করলাম, আমি তো আসলে রেজিস্ট্রেশনই করি নাই বা ওইরকমভাবে নিয়ম মেনে পোস্ট করতেছিলাম না। তখন আরও নিজের বলার মতন ভাইরা যারা আছে তাদেরকে নক দিলাম, তারা আমাকে সুন্দরভাবে বুঝাই দিল, তো অ্যাড হইলাম, নিজের বলার মতন ওই পোস্ট করতেছিলাম। তারপরে আরও গ্রুপগুলোতে পোস্ট করতেছিলাম। আল্লাহর রহমতে আসলে কি বলবো, আমি মানে হতাশ হয়ে গেছিলাম পোস্ট করতে করতে, এত অ্যাক্টিভ থাকতেছি, সবাই প্রাইস জিজ্ঞেস করে কিন্তু কেউ নেয় না। তো 6টা মাস চলে গেল। মানে মজার ব্যাপার হলো আমার প্রথম একটা অর্ডার পাইছি, কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, আমরা হিসাবটা ভুল করে ফেলছি, 50 টাকা ওটা লস হয়ে গেছে ওই অর্ডারে। কিন্তু তাও আমি ওইটা ডেলিভারি করছি, আমার থেকে দিছি, যে বিজনেসে দিছি। তখন তো আমার কোনো ইয়া ছিল না, প্রসেসটা শেখা হয়ে গেল। হ্যাঁ, প্রসেসটা শেখা হয়ে গেল। না বললাম যে এমনি পাঠাই, কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করলো, কিন্তু উনিও তো বুঝতে পারে না যে আমি লস খাইছি, কিন্তু আমি তো ওইটা বলতে পারি না। যেমন আমার যেটা সেল হইতো, আমি তো ওইটা আমার ক্যাশে রাখতে হইতো, যেটা আমার সেল হইলো বা আমার লাভটা আমি নিতে পারতাম ক্যাশ থেকে, যেহেতু আমার কোনো মুনাফা নাই। তো এটার সিস্টেমটা এমন ছিল যে মনে করেন শোরুমে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমি সেল করলাম, লাভটা ওইটা আমি বিজনেসের ক্যাশে রাখলাম, আর যেটা আমার লাভ হইলো আমি ওইটা রাখলাম, আর যেটা কেনার দাম ওইটা আমি ক্যাশে রেখে দিলাম, এরকম সিস্টেমটা। তো এরকম করতে করতে আল্লাহর রহমতে 6 মাস চলে গেল। আমি মিনিমাম মনে হয় না 6টা অর্ডারও পাইছি, মানে সফলতা তো আমি দেখতেছি না। এদিক দিয়ে আমার ফ্যামিলি বলতেছে আসলে এগুলা দিয়ে হয় না, এগুলা হয়তো পার্ট টাইম জবের মতন এরকম। তো বন্ধু বান্ধবরা শেয়ার করছি, তারা তো অনেক হাসাহাসি করতেছে যে আসলে কি বন্ধু, তোমার বাবা বিদেশ থাকে আর তুমি এদিক দিয়ে মধু ঘি বেচো, এগুলা বেচো। কিন্তু আমি চাইতাম যে আমার একটা নিজের একটা পরিচিতি থাকুক, এই পরিস্থিতিতে যাতে আমার ফ্যামিলি, তারপরে আমার বাবাও যাতে গর্ব করে বলতে পারে আমার ছেলে একজন উদ্যোক্তা, তিনিও একজন বিজনেসম্যান। কিন্তু আমি চাইতাম নিজের একটা পরিচয় হোক, আমিও পড়ালেখাটা শেষ করি, তারপরে হয়তো বা আমার বিজনেসটা কীভাবে বড় করতে পারবো আরও, তখন আমি ইনভেস্ট করার দরকার হইলে তখনও করবো। রাইট। তো এখন পর্যন্ত কিন্তু আমার কোনো ইনভেস্ট করা লাগে না আল্লাহর রহমতে, যেটা মুনাফা আসছে ওইটা থেকে আমি চলতেছি, ওইটা থেকে আবার আরেক জায়গায় ইনভেস্ট করতেছি। কিন্তু আমি যে বাসা থেকে আনবো বা আমার যে নিজের থেকে বাবার থেকে চাইতে হবে, ওইটা কিন্তু আমি এখনো পর্যন্ত করিনি। তো তারপর হলো যে 6 মাস পর আল্লাহর রহমতে আল্লাহ হয়তো আমার দিকে ফিরা চাইছে, বা আল্লাহ একটা চেষ্টা, যাতে আপনার একটা কথা, তখন এর ভিতরে কিন্তু আমি আপনাদের একটা সম্মেলন হয়েছিল, করোনার পর যে সম্মেলনটা হয়েছিল ওইটাতে আমি গেছিলাম। যাওয়ার পর আপনাকে ফার্স্ট তখনই চিনতাম, নাম শুনতাম, কিন্তু আপনার কথাগুলো আমি অনেক মনোযোগ সহকারে শুনছিলাম, যে আসলে আমার পার্টনার বলছিল এই যে সেই ইকবাল ভাই স্যার, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, শুধু আপনাকে দেখার জন্য মানে ওই ইয়াতে গেছিলাম, ওই প্রোগ্রামটায় সম্মেলনে উপস্থিত হয়েছিলাম। তো আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। তারপরে আমাদের আইমান সাদিক ভাইয়া, তারপরে আরও সোলাইমান সুখন, ওনাদের বক্তব্যগুলো শুনলাম, যে আসলে ওনাদের বক্তব্যগুলো শুনলে কি হয়, মানে একবারে চাঙ্গা হয়ে যায়। জি, তারপর থেকে 6টা মাস কষ্ট করার ফলে তখন দেখতেছি আল্লাহর রহমতে প্রতিদিনই 1-2টা করে অর্ডার আসতেছে। এইরকম আমি দেখতেছি পোস্ট করতেছি, আর আমি ছবি তুলতে অনেক আলছামি করতাম, যে ছবি তুলতাম না। আমি বুঝতেছি আমার কোনগুলোতে সমস্যাগুলো খুঁজে বের করছি। যেমন ছবি তুলতাম না, ভিডিওগ্রাফি করতাম না, একই ছবি বারবার ছাড়তাম। ফেসবুকই তো আমাকে বলবে যে কি হলো, একটা ছবি বারবার ছাড়তেছে, কালকে পোস্ট করলাম বা পরশু দিনের পোস্ট আবার ওইটা কপি করে ছাড়তেছি, এইগুলা ভুলগুলো করতাম। তা আমার এই ভুলগুলাই থেকে শিক্ষা নিয়ে আমি অনেক রিসার্চ করতাম, যে আমি একজন মার্কেটিংয়ের স্টুডেন্ট। তো আল্লাহর রহমতে পড়ালেখাটাও কিন্তু আমার অনেক হেল্প দিছে, আমার অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো পাশাপাশি তো আমি ভুলগুলো খুঁজে বের করার ফলে আমার একটা আল্লাহর রহমতে একটা
প্রতিদিন দেখতেছি একটা দুইটা করে অর্ডার আসতেছে, পেজেও রেগুলার অ্যাক্টিভ ছিলাম। পেজে আমি হয়তো মাসে 1-2টা পোস্ট করছি, এরকম পেজে যে অ্যাক্টিভ থাকলে যে আসলে লাইক কমেন্ট উঠতো না, তো আমি ভাবতাম যে হয়তো ওইরকম না, কিন্তু মানুষ যে আমাকে ফলো করতেছে দেখতেছে ওইটা খেয়াল করতে পারতাম না। তো খেয়াল করার ফলে আল্লাহর মধ্যে দেখতেছি প্রতিদিন 1-2টা করে অর্ডার আসা শুরু হয়েছে। এরকম শুরু হইতে হইতে এগিয়ে আসলাম। তো আমাদের মানে অল ইন অল মার্কেট একটা রুলস হচ্ছে যে মানে আমরা যেটা স্যারের থেকে যেটা শিখলাম যে আসলে আমাদের পুঁজিটাই হচ্ছে সততা, যে সততা নিয়ে আমরা এগিয়ে যাব। আর আমরা হচ্ছে যে নিজেরা উদ্যোক্তা যেহেতু হয়েছি, আরও মানুষকে উদ্যোক্তা তৈরি করব, যেটা আপনার কথার সাথে অনেক মিলে। যেমন আপনি বিনা পুঁজিতে ট্রেনিংটা দেওয়ান, আমাদেরকে উদ্যোক্তাদের আরও হেল্প করেন। আর আমাদের অল ইন অল মার্কেটের লক্ষ্যটা হচ্ছে যে আমরা নিজেরা উদ্যোক্তা হব, আর অন্যদেরকে যতটা হেল্প করা দরকার, বেকার থেকে যতটা হেল্প করা দরকার অন্তত কিছুটা করুক, হাত খরচটা অন্তত চালাক, ওইটার লক্ষ্যে কাজ করে যাই। আর জিনিসটা যেহেতু খাঁটি, ওইটার সোর্সিংটা আমরা একবার মাঠ পর্যায়ে দেখে করি যতটা। আর আমরা আগে আমাদের হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন, সিরাজগঞ্জের আমাদের নিজস্ব কারখানা আছে। মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের ঘিটাই নিজস্ব প্রোডাকশন, ক্রিমের ঘি, সরের ঘিটা। তো আল্লাহর রহমতে একটা সেল আপডেট বলি, গত ঘিটা কিন্তু শীতকালে বেশি সেলটা হয়। গত শীত সিজনে আমাদের প্রতি মাসে 30 থেকে 35 মন ঘি সেল হয়েছে আল্লাহর রহমতে। ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, নাম বলতে চাই না, আল্লাহর রহমতে আমাদের থেকে ঘি নেয়। তো নিজস্ব আগে যখন পাইকারি আনতাম অন্যদের থেকে, ওইটা কিন্তু লাভবান হইতে পারতাম না। যখন নিজেরা কষ্ট করে সততার সহিত এগিয়ে যে আমরা ইনভেস্ট, ওই যে আমাদের যেটা লাভ থাকে ওইটাকে আমরা পুঁজি বানায় আরেক খাতে লাগে। আপনার কথা থেকে একটা জিনিস আসলো শিক্ষণীয় সবার জন্য, সেটা হচ্ছে যে হাল ছেড়ে দেওয়া যাবে না। জি জি স্যার, 6 মাস ধরে আপনি সেল পান, সেল পান নাই, কিন্তু আপনি আলটিমেটলি ধরে রেখেছেন বলে সেলটা এসেছে। এটা একটা দারুণ শিক্ষণীয় ব্যাপার। আমি যেটা বলি সবসময় লেগে থাকতে হবে। জি স্যার। কিন্তু আপনি এই ব্যবসাটা বাড়ানোর জন্য বা বিজনেসটাকে ধরে রাখার জন্য একটু পিছনে ফিরে তাকালে মনে হয় যে আপনার কি কোনো ভুল ছিল, কোথাও কোনো ভুল ছিল যেটা এখন মনে হয় যে এই ভুলটা করা উচিত হয়নি? আমার আরেকটু মনে হয় কষ্টটা আরেকটু বেশি করলে ভালো হতো। যেমন কষ্টটা হয়তো আমি তখন এখনকার তুলনায় মনে হয় যে তখন কষ্টটা আরো একটু বেশি করলে। আপনি আলসেমি করতেন? আলসেমি করতাম, কাজ করতে, মানে আসলে এটা আসলে একটা অভ্যাসের কারণে হয়েছে। যখন আমি আসলে অনেক আদরে ছিলাম, তো বাবা মায়ের অনেক আদরে থাকে, কি হয় ওই একটু আলসেমিটা থেকে যায়। তো আমার মনে হয় তখন যদি আরেকটু কষ্টটা বেশি করতাম, আমি যদি কাস্টমারকে আরেকটু বিশ্বাস করে একটু রিস্ক নিতাম আর একটু বেশি, তখন রিস্কটা নিলে কিন্তু আমি আরো তাড়াতাড়ি হয়তো বা সেলটা বৃদ্ধি পাইতাম। কিন্তু আমি যখন নিজে ভুলটা করছি, অন্যদেরকে কিন্তু আমি ওই ভুলটা থেকে শিক্ষা দিই, যে অন্যদেরকে মার্কেটটা তৈরি করে দিই, যে আমি অন্যদেরকে নিয়ে বসি, যে যারা নতুন উদ্যোক্তা হইতে চায় তাদেরকে নিয়ে বসি। ফার্স্ট অফ অল বলি যে ইকবাল বাহার জাহিদ স্যারের ইয়াটা ভালোভাবে কোর্সটা যেটা, ওইটা যাতে রেগুলারলি করা। আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে আমাদের এই কোর্সটা করে? জি, আমার জীবনে পরিবর্তন আসছে যে মানে আমি অনেক সাহস পাইছি, যে আপনার কথাটা শুনে, আপনার বক্তব্যগুলো শুনে, আপনার লেখাগুলো তো আমি সবসময় পড়ি, নিজেও শেয়ার করি, যে কপি করে লিখেছি ইকবাল বাহার জাহিদ স্যার। তো আসলে আমি মানে ভালো মানুষ যে হইতে হবে, ভালো মানুষ যে হইলে যে আল্লাহ উপরে থাকলে, আল্লাহ যদি একটা সাপোর্ট করে, কোনখান থেকে কি হয়ে যাবে ওইটা বলা যায় না। আর আরেকটা জিনিস শিখছি যে মানে অন্যদেরকে উদ্যোক্তা বানাইতে হেল্প করব। যেমন আপনি বিনা পুঁজিতে আমাদেরকে কোর্সটা করেন, আপনি কত কষ্ট করে, ব্যস্ত মানুষ, কিন্তু ব্যস্ততার ইয়াতেও আমাদেরকে, তো আমিও এরকম সিস্টেমটা চালু করছি যে বিনা পুঁজিতে আমি আল্লাহর রহমতে একটা নিউজ বলি স্যার, আমি 100+ মানুষকে যারা একটা অর্ডার অন্তত পাইছে উদ্যোক্তা বানাইছি, বেকারত্ব থেকে তাদেরকে উদ্যোক্তা বানাইছি 100+ হবে। কিন্তু এটা আমি আরো অব্যাহত রাখবো, আমার এটা স্বপ্ন যে আমি আরো বড় করব। আরেকটা ব্যাপার বলি স্যার একটু, আমাদের স্যার আল্লাহর রহমতে এখন 4টা শোরুম আছে। তো আমি আমাদের শোরুমগুলো সকল উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করে দিছি। তারা তাদের মতো লাইভ করতে পারবে, তারা তাদের মতো ছবি তুলতে পারবে, যত ধরনের হেল্প দরকার তারা সব কিছু করতে পারে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চায়, যারা পাইকারি নিতে চায়, তারা এসে দেখে শুনে সব কিছু যাচাই বাছাই করে চ্যালেঞ্জ সহকারে আমাদের থেকে পণ্য নিতে পারবে। কোথায় দেখতে চাই? জি, আমি চাই আল্লাহর রহমতে এখন আমার
100 জন প্লাস আমার প্রতিনিধি, আল্লাহর রহমতে অল ইন ওয়ান মার্কেট প্রতিনিধি পুরো বাংলাদেশে ছড়ায় আছে। কিন্তু ওইটা শুধু ছড়ায় রাখতে চাই না, আমি চাই প্রতি জেলায় যাতে অল ইন ওয়ান মার্কেটের একটা শোরুম থাকে। তারা যারা কাজ করতে চায়, যারা বেকার আছে, তারা যেন ওই জায়গায় গিয়ে, যেমন আমাদের ঢাকায় যেহেতু শোরুম, অন্যরা কিন্তু শোরুমে এসে লাইভ করতে পারে না, ভিডিও করতে পারে না, নিজের মতন করে ফটোগ্রাফি করতে পারে না, নিজের যে একটা শোরুম আছে বা ওইটা বলতে পারে না, কারণ তাদের তো ওইটা কাছে নাই। যারা ঢাকায় আছে তারা আমাদের শোরুমে এসে লাইভ করে, ভিডিও করে, নিজের একটা বলতে পারে যে না আমাদের একটা শোরুম আছে, আমরা সেখানে একটা কাজ করি। যে ওইটা কিন্তু জানতে চায় আসলে তুই তো বাসায় বসে বসে মোবাইল টিপস, তুই কী করস, এটা অনেকে বলে না, অনলাইন যারা বিজনেস করে উদ্যোক্তা, ওইটা কিন্তু ধারণা। আমি চাই যে তারা যাতে বলতে পারে না আমাদের একটা শোরুম আছে, সেখানে গিয়ে যে দেখেন আমি ছবি তুলছি এখানে, এটা যাতে পরিচয়টা দিতে পারে। ওইটা আমার লক্ষ্য, যে প্রতি জেলায় যাতে একটা করে শোরুম থাকে, সেখানে এক একজন করে মেইন প্রতিনিধি থাকবে আর সহযোগী প্রতিনিধি থাকবে, তারা ওইটা মেনটেন করবে। এটার হচ্ছে যে যেমন আমাদের নিজের বলার মতন যেহেতু 64 জেলায় যেহেতু প্রতিনিধি আছে, তারা কিন্তু অন্য যারা ডিস্ট্রিক্ট প্রতিনিধি, তারা কিন্তু জেলা প্রতিনিধি, তার অন্যদেরকে কিন্তু সহযোগিতা করে। ওইরকম একটা লক্ষ্য আছে, বড় স্বপ্ন এটা। জানি না সফল হবে কিনা, কিন্তু চেষ্টা করতেছি, যেহেতু আল্লাহর সফলতার দিকে নিয়ে যাচ্ছে। সফল তো হচ্ছে যে আমরা যখন জান্নাত পাবো, আল্লাহ ওইটাই কিন্তু সফলতা, মেইন সফলতা যেটা। কিন্তু সফলতার দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আর নিজে সৎ থাকার চেষ্টা করতেছি, যাতে আল্লাহর কাছে একটা চাওয়া যে আল্লাহ যাতে আমাকে সৎ রাখে, সৎ হিসাবে, এই সৎ মানুষ হিসাবে। কারণ আমি যখন মারা যাব, সবাই কিন্তু আমার এই সততাটাই মনে রাখবে, আমি কি কাজ করে গেছি ওইটাই কিন্তু মনে রাখবে। এটাই আমার লক্ষ্য, যে আমি যাতে সৎ থাকতে পারি, শয়তানের অসওয়াসা থেকে মুক্তি পেতে পারি, ওইটাই। আর আমি যাতে এরকম প্রতিনিধিদেরকে আমি ওরকম সৎ বানাইতে পারি। থ্যাংক ইউ।